চারিদিকে ধ্বংস স্তূপ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। যেসব জায়গায় আগুন লেগেছিল তার ছাই এবং ধ্বংসাবশেষ বাতাসে ভাসছে। ইউসুফ এবং ইকবাল দুজনে আসমানের বেশ খানিকটা উপরে। সমস্ত সেনা এবং রাজ্যবাসী তাদের দিকে তাকিয়ে আছে। যুদ্ধ শেষ হয়েছে, বেশ কিছু সময় কেটে গিয়েছে। সবাই ইউসুফ এবং ইকবালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বছর পর তাদের মহারাজকে দেখে সবাই যেন শঙ্কিত এবং আনন্দে কান্না করে ফেলছে। চারিদিকে যেন এক ধরনের আনন্দ মিছিল বেরিয়েছে। অনেকে স্বাধীন ভূমিতে মাথা ঠুকেছে। অসংখ্য সেনা এবং সমস্ত যারা বেঁচে আছেন রাজ্যবাসী সবাই এসে কুরুলুস রাজ্যের মূল সীমান্তে দাঁড়িয়ে আছে। সামনে লাখ লাখ জিনেদের সমাগম। নতুন এক কুরুলুস রাজ্যের সৃষ্টি হয়েছে। ইকবাল তখন ইউসুফের হাত উপরের দিকে উঠিয়ে বলল কি যে, আমি আপনাদের মহারাজ ছিলাম, কিন্তু আজকে থেকে এই পুরো বিশ্ব মুসলিম জিন জাহানের সম্রাট এবং উত্তরাধিকারী আমার একমাত্র পুত্র ইউসুফ। আমি মারা যাবার পরে আমার সন্তানকে আপনারা আপনাদের রাজা হিসেবে গ্রহণ করে নেবেন। সঙ্গে সঙ্গেই সমস্ত কুরুলুসবাসী এবং সমস্ত সেনা চিৎকার করে উঠলেন। দূরে দাঁড়িয়ে হানিফা কান্না করছে, মায়াও কান্না করছে, আর সমস্ত রাজারা সবাই খুশির হাসি হাসছে। কিছু কিছু ছেলে জিন এবং ছোট ছোট বাচ্চারা যারা কিনা বেঁচে গিয়েছে তাদের দেখা যাচ্ছে যে বিজয় মিছিল নিয়ে কুরুলুস রাজ্যের কাছে পৌঁছেছে। সমস্ত সেনারা এবং সমস্ত রাজ্যবাসী যেন অনেক খুশি এবং সবাই চিৎকার দিয়ে জানিয়ে দিল যে ইউসুফকে তাদের উত্তরাধিকারী হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 4 এর প্রথম এপিসোডে। আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন সিজন 4 এর জন্য। যারা এখন পর্যন্ত সিজন 1, 2, 3 দেখেননি তারা এখনই সেই সিজনগুলো দেখে আসুন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন। সিজন 1, 2, 3 আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সিজন 4-এ কি হতে চলেছে সেটা হয়তো আপনারা অনেকেই শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তবে হ্যাঁ, একটা বিষয় এই সিজন শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আগের সিজনগুলোতে আপনাদের কাছ থেকে তেমন বিশেষ কোনো সাড়া পাইনি। তবে আপনাদের অধীর অনুরোধে আমি সিজন 4 নিয়ে এসেছি। সিজন 4 আপনাদের কাছ থেকে বেশি সাড়া পাবে সেরকমটা আমি আশা করব, কারণ একটা গল্প লিখতে অনেক সময় লাগে। সিজন 3 এর পরে সিজন 4 আসতে সময় লেগেছে, কারণ এই গল্পটা অনেক কষ্ট করে লিখতে হয়েছে। তো সেহেতু আমি আশা করব যে আপনারা আমার এই গল্পের যথাযথ মূল্যায়ন করবেন। যারা সিজন 4 এবং জিনের দুনিয়া ভালোবাসেন তারা সকলেই এই ভিডিওতে একটি করে কমেন্ট অবশ্যই করবেন। আর আমি আগের ভিডিওতে বলেছি যে এইসব সিজনগুলো আসে সেই সিজনগুলোতে অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং জিনের দুনিয়ার পরবর্তী এপিসোডগুলো পেতে হলে আগের যে এপিসোডগুলো, মানে বর্তমান যে এপিসোডটা শুনছেন এই এপিসোডে অবশ্যই 500 কমেন্ট করতে হবে। সেটা আমি আপনাদের কাছে অবশ্যই আশা করতে পারি, যেহেতু এটা আমাদের মেগাবক্স চ্যানেলের সবথেকে জনপ্রিয় সিরিজ। তো সেহেতু আপনারা যারা এই গল্প শুনবেন তারা অবশ্যই প্রত্যেকটা এপিসোড পাবলিশ হবার পরে অন্তত পক্ষে 500 কমেন্ট আপনারা করবেন, না হলে কিন্তু দ্বিতীয় পর্ব আসতে দেরি হবে। যতদিন করবেন না ততদিনই আসতে দেরি হবে। তো আর বেশি কথা বাড়াবো না। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং পুরো গল্পের সাথে থাকবেন সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আপনাদের উপর নির্ভর করছে যে পরবর্তী এপিসোডগুলো কত দ্রুত আসবে। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি সিজন 4 এর প্রথম এপিসোডে চলে যাই। যুদ্ধ পরবর্তী সময় একটি বিশ্ব যেখানে চারিদিকে শুধুমাত্র ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখা যায়নি। যুদ্ধের অনেকটা মাস পেরিয়েছে, তবে যুদ্ধের ধাক্কা এখন পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। শত্রুপক্ষের যেসব সৈন্যরা ধরা পড়েছিল তাদের সকলকেই একটি বিশেষ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদেরকে ট্রেন করা হচ্ছে কিভাবে ভালো হওয়া যায়। তারা ছোটবেলা থেকেই শিখে এসেছে শুধুমাত্র ডার্ক এনার্জি এবং মানুষ এবং অন্যান্য সমস্ত জিনেদের ক্ষতি করা। সমুদ্রের একটি প্রাতদেশের আইল্যান্ডের ওপর তাদেরকে ট্রেনিং করা হচ্ছে। সেখানে একজন বিশেষ সেনা রয়েছে যারা কিনা সেখানে ট্রেনিং করানো হচ্ছে।
আটলান্টিক মহাসাগরের এক উত্তর পাদদেশ, যেখানে বিশাল এক আইল্যান্ড, চারিদিকে শুধুমাত্র সৈন্য এবং রেজিমেন্ট। এখানে সমস্ত সৈন্যদেরকে নতুন করে ট্রেন করা হবে। এটা ইকবালের নতুন এক পন্থা, যাতে করে পরবর্তীতে সে মারা যাবার পরে যেন আর কেউ এই কুরুলুস রাজ্যের দিকে চোখ তুলে না তাকাতে পারে। এবং সেরকম করেই ছোট থেকেই সেনাদেরকে অন্যরকম ট্রেনিং করা হচ্ছে। উত্তর পাশ থেকে হানিফা উড়ে এসে রেজিমেন্টের যে মূল ভবন আছে সেই মূল ভবনের কাছে ল্যান্ড করল। সেখান থেকে দুজন সৈন্য এগিয়ে এসে বলল, সেনাপতি সাহেব, আপনি কেমন আছেন? অনেকদিন পর এখানে আসলেন। হানিফা এখন দলের সেনাপতি, আগে সে তাই ছিল। হানিফাকে সকলে দেখে তাকে সালাম দিল। মুসলিম জাহানের সেনাপতি এখন হানিফা। হানিফাকে অতিথি সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে যাওয়া হলো। হানিফা তিনতলার উপরের দিকে গিয়ে দেখল যে সমস্ত সৈন্যরা কয়েকটা মাঠে বিভক্ত হয়ে সেখানে সমস্ত ট্রেনিং সম্পন্ন করছে। দর্পি স্টেশন থেকে যে সমস্ত জিনেদেরকে নিয়ে আসা হয়েছিল তারাও এখানে রয়েছে। আর সমস্ত দর্পি স্টেশনগুলো পাশেরই একটি আইল্যান্ডে শিফট করা হয়েছে। এই জিনিসগুলো এখন আর কোনো কাজের না, তবে দর্পি স্টেশনগুলো সম্পূর্ণভাবে অচল বলা যায় এখানে, কারণ এইগুলো কেউ এখানে পুনরায় ব্যবহার করতে পারবে না। কারণ এগুলো ব্যবহার করার জন্য প্রয়োজন দেবদারু গাছের সেই শক্তি, যে দেবদারু গাছগুলো শুধুমাত্র রয়েছে অ্যামাজন জঙ্গলের একদম গহীনে, এবং সেইখানে ছাড়া এই জিনিসগুলো তেমন কাজ করবে না। যার কারণে দর্পি স্টেশনের যত দর্পি এবং তাদের যে সমস্ত মেশিনগুলো ছিল, সমস্ত মেশিন এখানে থরে থরে সাজানো রয়েছে। একটু পরেই হানিফা সেখানে ভিজিটে যাবে। সেখানকার সেনাপতি রয়েছে উলফো। উলফো হচ্ছে এই সমস্ত সেনাদেরকে টার্গেট করে তাদেরকে নতুন করে ট্রেন করছে। হানিফা বলল, কি ব্যাপার উলফো, তোমার কি অবস্থা? এখানে সমস্ত কিছু চলছে ভালো? আসলে যুদ্ধ পরবর্তী সময়ে এইখানে নিয়ে আসাটা হচ্ছে মহারাজ ইকবালের সব থেকে বড় ভালো সিদ্ধান্ত ছিল। এত সৈন্য সরিয়ে আনাটা, আমাদের কুরুলুস রাজ্যের ভিতরে রাখাটাও খুব একটা দুষ্কর বিষয় ছিল। এর আগে তো আমরা কখনো সমুদ্র সীমানা ব্যবহার করিনি। ওয়াটারল্যান্ডের যে রাজা আছে তার সীমানা তো এত দূরেও আসে না। তবে একমাত্র আমাদের মহারাজ ইকবালই এই বুদ্ধি বের করতে পারে। আটলান্টিক মহাসাগরের উপরে এরকম বড় একটা আইল্যান্ড এসে বের করেছে এবং নতুন করে আইল্যান্ডকে বড় করছে, সেটাই এখন ভাবনার বিষয়। সমুদ্র সীমানার উপরেও আমাদের এখন নতুন করে অস্তিত্ব শুরু হয়েছে, এবং আমরা এখন পুরো মুসলিম সাম্রাজ্যকে, এমনকি পুরো বিশ্বকে একত্র করে রেখেছি। সব মিলিয়ে মনে হয় না যে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে, আর আগামী কয়েক হাজার বছরও যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা রয়েছে। কারণ যেখানে মহারাজ ইকবাল রয়েছে সেখানে বোধহয় সেরকম করে কিছু হবার কোনো কিছু নেই। কারণ এর পরবর্তীতে মহারাজ ইউসুফ আমাদের সিংহাসনে বসবে। যুবরাজ তো এখন আছেন, মহারাজ যেহেতু সিংহাসনে আছেন, যুবরাজ যুবরাজের মতোই ঘুরে বেড়াচ্ছে। তবে অসংখ্য বছর পর আবার পুনরায় সেই মহারাজকে ফিরে পেয়ে এবং পুনরায় সেই সমস্ত কিছু ফিরে পেয়ে কিন্তু আমরা অনেক খুশি, তাই না উলফো? উলফো বলল, জি সেনাপতি মশাই, আমরা এখন অনেক হ্যাপি আছি। সব মিলিয়ে এই সমস্ত সেনাদেরকে ট্রেন করে আমাদের বর্ডারে পাঠাতে পারলে সেসব কিছু ভালো হবে। আমাদের বর্ডারের অবস্থা তো তেমন একটা ভালো না, নাজুক অবস্থা রয়েছে। যুদ্ধ শেষ হয়েছে এই কয়েক মাস হলো। এই কয়েক মাসে সমস্ত কিছু গুছিয়ে ওঠা আসলেই খুবই দুষ্কর বিষয়। পুরো বিশ্বের 7টা কিংডম, সমস্ত কিংডমই তাদের নতুন নতুন করে সাজানো গোছানোর মধ্যে রয়েছে। একমাত্র মনে হয় উত্তর মেরুর মহারাজ এখন পর্যন্ত শিথিল অবস্থায় আছেন, কারণ ওইদিকে তেমন কোনো যুদ্ধ লাগে না, কারণ সেনারা ওইদিকে যেতে পারে না। তিনিই আমাদের ভরসা। আর ওইদিকে ফর্টাসের সাথে কোল্ডার, সাথে তো সমস্ত সবাইকেই এখন আগের নিজের জায়গায় ফিরে যেতে হবে। হানিফার সমস্ত জায়গা ভিজিট করলো, একে একে সমস্ত আইল্যান্ড ঘুরে দেখলো। সেখানকার যত ডার্ক ওয়ার্ল্ডের জিন ছিল, যাদেরকে আটক করা হয়েছে, তাদের সকলকেই ট্রেন করা হচ্ছে। অনেকেই অনেক কিছু শিখে গিয়েছে, তবে এদেরকে এত সহজে এখান থেকে সরানো যাবে না। এদেরকে মূলত অরক্ষিত যেসব জায়গা আছে সেসব জায়গায় এদেরকে নিরাপত্তার জন্য বসানো হবে। হানিফা বেশ খানিকক্ষণ সেখানে ঘুরল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সে তার সৈন্য বহর নিয়ে পাশের আইল্যান্ডের দিকে চলে গেল। সেখানে বেশ কিছু গাছ লাগানো হয়েছে। এই আইল্যান্ডে তেমন গাছ ছিল না, শুধু বালি এবং অন্য সমস্ত কিছু ছিল। থরে থরে সমস্ত দর্পি স্টেশনের মেশিনগুলো বসানো রয়েছে। এই মেশিনগুলো আর কখনোই সেখানে ফিরে যাবে না যেখান থেকে এসেছিল। আর সমস্ত দেবদারু গাছের লিঙ্কগুলো কেটে দেওয়া হয়েছে, যাতে করে নতুন করে আর কোনো শয়তান
এইগুলোকে পুনর্জীবিত না করতে পারে। কোনোভাবে সম্ভব না। ঘুমন্ত যত জিন ছিল, যত জায়গা ছিল, সমস্ত জায়গাকে ডিজেবল করে দেওয়া হয়েছে। কোনোভাবেই এগুলো ফেরত আসবে না। বড় শয়তান এবং ক্যান্টিলিয়া সকলেই মারা গিয়েছে। পৃথিবীতে আর যুদ্ধ বাঁধানোর মতো তেমন কোনো কেউ নেই, যদি না মুসলিম মুসলিম যুদ্ধ করে। তবে মহারাজ ইকবাল এবং ইউসুফ বেঁচে থাকতে অবশ্যই এরকম কোনো কিছু সম্ভব হবে না। সমস্ত কিছু পরিদর্শন করা শেষে সেনাপতি তখন উপরের দিকে উঠলেন। উঠে চারিদিকে সমস্ত আইল্যান্ডগুলোকে দেখলেন। সমস্ত আইল্যান্ডগুলো একে অন্যের সাথে লিঙ্ক করা। হানিফা চারিদিকে দেখতে লাগলো, কারণ আটলান্টিক মহাসাগরের প্রত্যেকটা পাশে প্রায় 13টা দ্বীপ রয়েছে এবং 13টা দ্বীপের প্রত্যেকটা স্থানে মহারাজ ইকবাল এমনভাবে সমস্ত সেনাদেরকে ট্রেন করানো হচ্ছে এবং রেজিমেন্টগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে সেগুলো দেখলে আর কোনো দল আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে না। সেনাপতি হানিফা তার দলবল এবং গাড়িবহর নিয়ে ছুটলেন কুরুলুস রাজ্যের দিকে। রাজ্য সীমানার দক্ষিণের একটি বিরাট জঙ্গলীয় গ্রাম অঞ্চল। গ্রামাঞ্চলটা চারিদিকে এখন সবুজে শ্যামলে যেন ফুলে ফেঁপে আছে। যখন যুদ্ধ লেগেছিল তখন এই গ্রামের অধিকাংশ জায়গায় ধ্বংস হয়ে গিয়েছিল। কৃষকদের সমস্ত জায়গা যেন পুনরুত্থান ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত জায়গা যেন এখন ফসলে একাকারিত হয়ে গিয়েছে। এই সমস্ত এলাকার যেসব জিনেরা আছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে মহারাজ ইকবাল সিংহাসনে বসার পর থেকেই সমস্ত স্থানগুলো যেন আবার পুনরায় ফসল একদম ভরে উঠেছে। চারিদিকে পাহাড় পর্বত এবং সবুজে শ্যামলে ভরা, এবং পাহাড় কেটে সমস্ত জায়গায় ফসল লাগানো হয়েছে। চারিদিকে যেন খুশির মহল। আকাশে বাতাসে যেন অন্যরকম গান গাইছে। সকলেই মহারাজ ইকবালের আসার খুশিতে অন্যরকম উল্লাসিত। চারিদিকে সবুজ শ্যামল এবং শিশুরা খেলা করছে। নদীর পাড়ে সকল জেলেরা মাছ ধরছে। এখানকার সমস্ত জীবিকা এবং সমস্ত কিছুই যেন মানুষের মতোই। জিনেদের এইসব এলাকা যেন একদম মানুষের মতোই আগের থেকে অনেক সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে। একজন কৃষক মাঠ থেকে তার জোয়াল কাঁধে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। কৃষক জিনটির সঙ্গে আরেকটা জিনের দেখা হলো। তখন সেই লোকটি বলে উঠল যে, কি ব্যাপার ভাই, ফসল কেমন হলো? ওই জিনটি বলে উঠল যে, ফসল বেশ ভালো হয়েছে। মহারাজ ইকবালের শাসন আমলে কোনো কিছু ভালো হবে না তা কি হয় নাকি? আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি। আমার আব্বা যখন ছিলেন বেঁচে তখন তিনি মহারাজ ইকবালের শাসনকাল দেখেছেন, কিন্তু জন্মের পর এই প্রথম আমি মহারাজ ইকবাল এর শাসনকাল দেখছি। বিষয়টা বেশ ভালো। আমার আব্বা যদি বেঁচে থাকতেন, তিনি কেঁদে ফেললেন, কারণ তিনি গত যুদ্ধে মারা গিয়েছেন এবং তিনি এই মহারাজের পক্ষ হয়ে লড়েছেন এবং সমস্ত সেনাদের সঙ্গে তিনিও শহীদ হয়েছেন। তার পিতার কথা শুনে তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়লেন এবং বললেন যে, এখন যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের সংসার আরো সুখের হতো, কিন্তু সব মিলিয়ে আমরা এখন ভালো আছি এবং মহারাজ ইকবালের এই রাজ্যে আমরা বেশ সুখেই আছি। তিনি আমাদেরকে যথেষ্ট অর্থ সহায়তা করেছেন এবং সমস্ত বীজ এবং যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। আমরা এখন বেশ ভালো আছি। শয়তান ক্যান্টিলিয়া মারা গিয়েছে, এখন বোধহয় আর কেউ নেই। যে সমস্ত বহর তারা তৈরি করেছিল একমাত্র মহারাজ ইকবালই পারেন তাদেরকে এরকম প্রতিহত করতে। আর আমাদের যুবরাজও তো আমাদের অনেক সাহায্য করেছেন। সব মিলিয়ে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কৃষক দুজন হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে আসলো। ওই কৃষক যার হাতে লাঙ্গল এবং জল ছিল তিনি তার বাড়ির ভিতরে ঢুকলেন। দেখলেন তার বাচ্চা দুটো খেলা করছে। তার বাচ্চা এবং স্ত্রী দৌড়ে আসলেন, এসে বাবা বাবা কোলে চড়ে বসলেন। তখন তিনি খেতে বসলেন, কারণ চারিদিকে এখন খুশির মহল। এই অঞ্চলের প্রত্যেকটা গ্রামেই এরকম অবস্থা। প্রত্যেকটা জায়গায়, গ্রাম বলুন শহর বলুন, সমস্ত জায়গায় শুধুমাত্র সুখের আভাস রয়েছে। আচমকা পাহাড়ের ওই পাশ থেকে একটা শব্দ ভেসে আসলো। আচমকা সেই কৃষক উপরের দিকে তাকিয়ে লক্ষ্য করল যে বিশাল আকৃতির একটা বড় সাপ জাতীয় কোনো কিছু পাহাড়ের ভেতর থেকে ভেদ করে গ্রামের দিকে এগিয়ে আসছে। কৃষক আচমকা এটা দেখে ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে উঠে তার দুটো বাচ্চাকে কোলে তুলে নিলেন। তারপর সেই সাপ জাতীয় আকৃতির সেই বিশাল আকৃতির পোকাটা একে একে গ্রামের সমস্ত ঘরগুলো তছনছ করতে লাগলেন। তারপর গ্রামের কয়েকজন জিনকে নিয়ে সেই জিনিসটা মাটির ভেতরে গর্ত করে ঢুকে গেল। কৃষক আতঙ্কে পড়ে গেল। সকলে বাইরে বেরিয়ে আসলো। এটা কি জিনিস ছিল? চারিদিকে তাকিয়ে তো তারা হতবাক। কি ব্যাপার, আশ্চর্য তো, এরকম একটা অদ্ভুত ভয়ঙ্কর জিনিস কোত্থেকে উঠে আসলো? কিছুই তো বোঝা যাচ্ছে না।
তখন তারা সমস্ত লোকজন গ্রামবাসী সেই জায়গায় গেল যেখানে মূলত ঘটনা ঘটেছে। এখানকার আব্দুর রহিম নামে একজন জিন বসবাস করত। তার পরিবার এবং বেশ কয়েকজনকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে সেই সাপটি। এমনকি তার ঘরের ভেতরে ঢুকে দেখা গেল ঘরের ভেতরে ছোট ছোট বেশ কয়েকটা গর্ত, এবং সেই গর্তটা চলে গিয়েছে সোজা নিচের দিকে। আশ্চর্য তো, এরকম তো হবার কথা না। এটা কিভাবে সম্ভব? কোত্থেকে আসলে জিনিসটা এবং কি জিনিস ছিল? এরকম জন্তু তো তারা এর আগে কখনো দেখেনি। গ্রামের সকলে আতঙ্কে পড়ে গেল এবং সকলেই তাদের নিজেদের ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল, কারণ এইখানে যা ঘটেছে তা নিশ্চয়ই কোনো স্বাভাবিক কোনো জীবের কাজ নয়। এ কোনো নতুন জীবের আবির্ভাব। সকল গ্রামবাসী বেশ আতঙ্ক হয়ে চারিদিকে ছোটাছুটি করে নিজেদের ঘরের ভিতরে ঢুকতে লাগলো। উত্তর মেরুর একটা অঞ্চল যেখানে কিনা কোল্ডার এবং মেনাহাতির বসবাস। মেনাহাতি অসংখ্য বছর পর জেগে উঠেছে। সে সিংহাসনের একটা বড় পাশে বসে আছে, কোল্ডারও তার পাশে বসে আছে। মেনাহাতি যুদ্ধে অনেকটা সাহায্য করেছে। এত বছর পর মেনাহাতিকে জাগানোর জন্য তিনি নিশ্চয়ই ক্ষিপ্ত না, কারণ তিনি যদি দেখতেন যে অন্য কেউ তাকে জাগিয়েছে তখন তিনি হয়তো বা ক্ষিপ্ত হতেন। এর আগে আধিরাজের যুদ্ধের আমলে সে ঘুমিয়েছিল যুদ্ধ পরবর্তী সময়ে, কিন্তু এই সিংহাসনের গোলাম সে যখন উঠে জানতে পারল যে মহারাজ ইকবালের মতো একজন বীর এই রাজ্যে এসেছে এবং তিনি এই পুরো বিশ্বজাহানকে কিভাবে তার সহায়তা ছাড়াই সাহায্য করেছে, সেটা সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এবং এই কারণেই সে রাগান্বিত নয়, বরঞ্চ সে খুশি। যেদিন যুদ্ধ শেষ হলো সেদিন তার বিশাল দেহ নিয়ে সে মহারাজ ইকবাল এবং ইউসুফের কদমে তার মাথা ঠেকিয়েছিল, কারণ এর আগে আধিরাজের আমলে তিনি এরকম যোদ্ধা দেখেছেন। স্বয়ং আধিরাজ ছিল এরকম যোদ্ধা। তার পরবর্তী সময়ে এরকম বীর যোদ্ধা তিনি হয়তো কখনো দেখেননি, বা এর আগেও তিনি দেখেননি। মেনাহাতি কখনো মরে না, তার বয়স অসংখ্য বছর। সেই ইবলিশ শয়তান জন্মের আগে থেকেই তার এই বিশ্বে বসবাস। তার বয়স কত বছর সেটা জানা যায়নি, তবে বিশেষ কোনো প্রয়োজনে মুসলিম সাম্রাজ্যকে বাঁচাতেই আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে প্রেরণ করেছিলেন অসংখ্য বছর আগে। এই বিশ্বে জিনেদের বসবাস শুরু থেকে এসেছে, তার পরবর্তীতে মানুষ এসেছে। সম্ভবত সেই আমলেই মেনাহাতির জন্ম, এবং পুরো বিশ্বের ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই নিশ্চয়ই মেনাহাতিকে স্বয়ং আল্লাহই এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এবং যুগে যুগে যখনই কোনো খারাপ শক্তির আবির্ভাব ঘটেছে তখনই মেনাহাতি জেগে উঠেছে এবং সমস্ত সেনাদেরকে একে একে হত্যা করেছে যারা কিনা এই পৃথিবীর অমঙ্গল চেয়েছে। মেনাহাতি বসে খাবার খাচ্ছে, তার একার জন্যই লাগে বিশাল আকৃতির এক থানচি ভরা খাবার। মেনাহাতি আর কিছুদিন পরেই ঘুমিয়ে যাবে। মহারাজ ইকবাল বলেছেন কোল্ডারের এই রাজ্যে তিনি ভিজিটে আসবেন। তার পরবর্তী সময়ে মোট স্বয়ং সেনাপতি এবং ইকবালের সম্মুখেই তিনি ঘুমিয়ে যাবেন। তার আর প্রয়োজন নেই এখানে, কারণ তিনি থাকলে অসংখ্য খাবার নষ্ট হচ্ছে। তাকে পুনরায় আবার ঘুম পাড়াতে হবে। সে একবার ঘুমলে পরবর্তীতে তাকে ওঠানোর জন্য হয়তো বড় কোনো যুদ্ধের প্রয়োজন হয়। তার আগে সে ওঠে না, এবং এই দায়িত্ব রয়েছে কোল্ডারের হাতে। কোল্ডারও তার বয়সের অনেক আগে থেকেই মেনাহাতিকে দেখছে। তার বাবাও ছিল মেনাহাতির দাস। খানিক্ষণ বাদে ফট্টাস আসলো। ফট্টাস এসে বলল যে মহারাজ কোল্ডার, আপনি আমাকে ডেকেছেন? ফট্টাস তখন বলল কি যে হ্যাঁ, তুমি দ্রুত কুরুলুস রাজ্যে যাও, গিয়ে দেখো সেখানকার কি অবস্থা। অনেক তো মাস পার হলো, মেনাহাতিকে এখন ঘুম পাড়াতে হবে, এবং সেটা একমাত্র সিংহাসনের যে রাজা আছে তিনিই পারবেন। তিনি না হলে আসলে আমরা এটা পারবো না। এবং মেনাহাতিও আর জেগে থাকতে চাচ্ছেন না, কারণ তার এখানে আর কোনো কাজ নেই। দ্রুত তুমি সেখানে যাও এবং দ্রুত কুরুলুস রাজ্যে গিয়ে মহারাজের সঙ্গে কথা বলো, তার সঙ্গে গিয়ে আলাপ করো এবং আমাদেরকে এসে দ্রুত খবর দাও। ফট্টাস বলেন জি আচ্ছা মহারাজ, আমি এখনই যাচ্ছি। ফট্টাস বাহিরে এসে তার বিশাল আকৃতিক সাদা রঙের সেই দৈত্য পাখিটার উপর চড়ে বসল। তারপর সে আকাশে উড়াল দিল। এটা একটা ড্রাগন পাখি, যার মুখ দিয়ে বরফের মতো এক ধরনের উত্তপ্ত জিনিস বের হয়, যেটা পুড়িয়ে জ্বালিয়ে দিতে পারে অসংখ্য জিনদেরকে। কিন্তু সেটা শুধুমাত্র কোনো যুদ্ধ ব্যতীত ব্যবহার করার কোনো নিয়ম নেই। সে সেই পাখির উপর দিয়ে কুরুলুস রাজ্যের দিকে উঠতে শুরু করলো। কুরুলুস রাজ্য বহুদূর। সে একটু একটু করে এগোচ্ছে এবং কুরুলুস রাজ্যের দিকে আস্তে করে মেঘের ভিতরে মিলিয়ে গেল। কুরুলুস রাজ্যের সীমানা
তখন পর্যন্ত নির্মাণ কাজে ব্যস্ত। চারিদিকে যেন ধ্বংসস্তূপ এখন পর্যন্ত বিদ্যমান। মাইলের পর মাইল জঙ্গল পুড়ে ছাই হয়ে গিয়েছে। সে সমস্ত জায়গায় নতুন করে আবার গাছ এবং সমস্ত সবুজ শ্যামলে ভরতে হবে, কারণ কুরুলুস রাজ্যের এই মধ্যম মেরু সমস্ত জায়গায় চারিদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে শুধু সবুজ শ্যামল এবং সমুদ্রে ভরা। কুরুলুস রাজ্যের আশেপাশে অনেক গাছপালা এবং জঙ্গল নষ্ট হয়ে গিয়েছে। আর বিশেষ করে দক্ষিণ মেরুর ব্রাজিলের যে অঞ্চলগুলো, ব্রাজিলের অঞ্চলের শয়তানদের যেসব ডেরা ছিল, সেসব ডেরাগুলো আস্তে আস্তে করে ধ্বংস করে ফেলা হচ্ছে। অনেককে পাঠানো হয়েছে, মূল দায়িত্ব দেওয়া হয়েছে হচ্ছে সেনাপতি হানিফাকে। হানিফা সমস্ত বিষয়টা দেখছে, তবে এখন পর্যন্ত সমস্ত কিছু করে উঠতে পারেনি। ব্রাজিলের ওই পাশটাই কিছুদিন পরেই হানিফা যাবে বলে নির্দেশ করেছে। আর মূলত হচ্ছে কুরুলুস রাজ্যের চারিদিকে সমস্ত কিছু ঠিক করা হচ্ছে। বর্ডারের চারপাশটা তৈরি করা হয়ে গিয়েছে। সমস্ত অঞ্চলে কিছু জিন নিবেশ করা হয়েছে। তাদেরকে দিয়ে সমস্ত জায়গায় শুধুমাত্র গাছপালা লাগানোর কাজ এবং সংস্কারের কাজের জন্য নিয়োজিত করা হয়েছে। সমস্ত জায়গায় জেনারা শুধুমাত্র তাই করছে। ফর্টাস ওপর থেকে যখনই কুরুলুস রাজ্যের দক্ষিণ সীমানার দিকে প্রবেশ করল, তখন তিনি দেখতে পেলেন অসংখ্য জিন গাছ রোপণের কাজ করছে। আর অসংখ্য জায়গায় এখন পর্যন্ত ধ্বংসস্তূপ এবং বিল্ডিং পড়ে আছে। তিনি যখন হিলল্যান্ডের পাশ দিয়ে আসছিলেন, হিলল্যান্ডের বেশ কয়েকটা অঞ্চল তিনি খেয়াল করলেন যে সেখানে এখন পর্যন্ত ঠিকঠাক মতো করা হয়নি। এই বিশ্ব অনেক বড়। তবে তিনি মহারাজ ইকবালের প্রশংসা করতে লাগলেন, কারণ হচ্ছে ইকবাল না থাকলে হয়তো এত বুদ্ধিমত্তা জিনেদের হয়ে ওঠেনি যে সমুদ্র সীমানার ওপর তারা রাজ করবে। সমুদ্র সীমানার আশেপাশে এখনো অনেক শয়তান রাজ্য আছে যারা কিনা লুকিয়ে থাকে, এবং সেখানে এখন পর্যন্ত আমাদের প্রবেশ নেই। আমরা সেই সমুদ্র সীমানার ওপর তেমন শক্তিশালী না, সেটাই ফর্টাস বলতে লাগলেন। এবং মনে মনে ভাবলেন, তিনি সমুদ্র সীমানার ওপর দিয়েই উড়ে যাচ্ছিলেন। সমুদ্র সীমানার সেই বড় বড় আইল্যান্ডগুলো তিনি দেখলেন। একমাত্র ইকবালই এগুলোকে নতুন করে পুনরুদ্ধার করেছে। তবে এই বিষয় নিয়ে ইকবালের সঙ্গে তার বসতে হবে, কারণ সমুদ্র সীমানার ওপর কুরুলুস রাজ্যের তেমন স্থাপত্য নেই। আর সম্ভবত তিনি ওয়াটারল্যান্ডের রাজাকে ডাকবেন, এবং এইসব প্রস্তাব যদি আমরা রাখি তাহলে হয়তো এই বিষয়গুলো তিনি নজরে রাখবেন। ফর্টাস সমুদ্র সীমানা পেরিয়ে কুরুলুস রাজ্যের দক্ষিণ উপরের যেসব জঙ্গল আছে সেসব উপর দিয়ে উঠতে লাগলেন এবং এদিকে এগিয়ে আসলেন। কুরুলুস রাজ্যের যে মূল বিল্ডিং আছে, মূল বিল্ডিংগুলো প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। চারিদিকে যেন সবুজ শ্যামলে আবার নতুন করে ফুলে ফেঁপে উঠেছে। অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যুদ্ধ পরবর্তী সময়ে সমস্ত জায়গা নতুন করে সারিয়ে তোলা হয়েছে। মূল যে ভবন, আশপাশের যত ভবন আছে, রংমহল এবং সমস্ত মহলগুলো নতুন করে সাজানো এবং রং করা হয়েছে। সমস্ত জিনিস যেন এখন আগের মতো। অ্যানসেস্টর ট্রির কোনো ক্ষতি হয়নি। অ্যানসেস্টর ট্রি এই পুরো বিশ্বের সমস্ত জায়গাকে একত্রে ধরে রেখেছে। সমস্ত জিনেদের আত্মা এখানেই থাকে। অ্যানসেস্টর ট্রির পাশেরই একটি উদ্যানে ইকবাল বসে সমস্ত কিছু দেখছিল। ইকবালের মাথায় রাজমুকুট, পরনে বিশাল আকৃতির এক ধরনের পোশাক, যেটা কিনা এই অঞ্চলের রাজারাই পরে থাকেন। ইকবাল এই রাজ্যের শাসনভার নিজেই গ্রহণ করেছেন, কারণ রাজ্যের অনেক কিছু সংস্কার প্রয়োজন যেখানে ইউসুফ জানেন না, যার কারণে তিনি নতুন করে সমস্ত রাজ্য সংস্কারের কাজ নিজের হাতেই তুলে নিয়েছেন। তিনি যে বড় সিংহাসনের উপর বসে আছেন এবং বিশ্রাম করছেন, এই উপত্যকার ভিতরে বিশেষ কোনো অনুগ্রহপ্রাপ্ত জিন ছাড়া অন্য কোনো জিনের প্রবেশ নিষেধ। চারিদিকে সেনারা গার্ডে রয়েছে। ইকবালের এখন একটু ভালো লাগছে, তবে যখনই সে অ্যানসেস্টর ট্রির দিকে তাকাচ্ছে তখনই তার জন্য কেমন খারাপ লেগে উঠছে, কারণ তার সায়রার কথা মনে হচ্ছে। এখন সে একা, বৃদ্ধ একজন রাজা। সায়রা ছিল অসংখ্য বছর আগে ছিল তার একমাত্র সহধর্মিণী, সে যাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে। সেই সায়রাকেই তাকে হারাতে হয়েছে, কত কিছু তাকে ত্যাগ করতে হয়েছে। তবে তার নিজের সন্তানের মুখের দিকে তাকালে তখন আর তার খারাপ লাগে না। সে সেখানে বসে মন খারাপ করেছিল। বেশ খানিকক্ষণ পর হানিফা সেখানে আসলো, এসে পেছন থেকে ডাক দিল, মহারাজ কেমন আছেন? ইকবাল তখন বলল, আরে হানিফা, আসো বন্ধু। তুমি আমাকে মহারাজ বলে নাও ডাকতে পারো, অন্ততপক্ষে সবার সামনে না হোক, এখন তো আমরা এক জায়গায় আছি। তুমি আমাকে বন্ধু বলে ডাকতে পারো, আমি তো তোমার বন্ধুই, তাই না? হানিফা তখন বলল, জি আমি তো আপনার বন্ধু, তবে সেটা সব জায়গায় না, এটা আমি জানি এবং বিশ্বাস করি, তবে আপনি তো মহামান্য মহারাজে আমাদের, তাই না? ইকবাল তখন বলে উঠল, আরে বেটা তুই এদিকায়, তোর সঙ্গে আমার সম্পর্ক অনেক আগের,
তুই আমাকে এরকমভাবে বললে আমার খারাপ লাগে। আমার একমাত্র বন্ধু বলতে তো তুই একাই আছিস, তাই না? তখন হানিফা বলে উঠল, হ্যাঁ, তুমি তো অনেক ভালো, তাই না, যে এত বছর আমাদেরকে রেখেছিলে। তবে তোমাকে অনেক মিস করেছি ভাই। তাই বলে হানিফা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল। হানিফা বেশ খুশি, ইকবালও বেশ খুশি। হানিফার যে ক্ষত হয়েছিল সেই ক্ষতটা একটু একটু করে সেরে গিয়েছে। তাকে প্রায় বাঁচানোই অসম্ভব হয়ে গিয়েছিল। হানিফা তখন বলে উঠল, বন্ধু, আমি তো প্রায় মরতেই বসেছিলাম। শুধুমাত্র তোমাদের জন্য এবং তোমার জন্যই বেঁচে উঠেছি, না হলে পারতাম না। এটা কখনো এর আগে সম্ভব হয়নি যে এরকম আহত অবস্থায় কেউ জীবিত অবস্থায় ফিরে এসেছে। ইকবাল তখন বলল, হ্যাঁ, আমার মনে আছে। আমি নিজে খুব মনে জোর নিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম। আমার মনে খুব জোর ছিল। না হলে অ্যানসেস্টর ট্রি কারোর আত্মা কাউকে ফিরিয়ে দেয় না। তোমার আত্মা তো প্রায় নিয়েই নিয়েছিল। পরবর্তীতে অ্যানসেস্টর ট্রির কাছে এমনভাবে আমি তোমাকে চেয়েছি যে সে না ফিরিয়ে দিয়ে পারেনি। তারপর ইকবাল এবং হানিফা দুজনে বসে রইলেন, বসে গল্প করতে লাগলো। তখন হানিফা নিজেই বলে উঠল, আজকে যদি সায়রা থাকতো তাহলে কত ভালো হতো, তাই না? সে রাতের কথা আমার খুব মনে পড়ে, যে রাতে সায়রাকে হত্যা করা হয়েছিল আমার নিজের চোখের সামনে। তারপর আমি আমি আসলে বুঝতে পারছি না, তোমাদেরকে একা ফেলে সেদিনকে যে ইউসুফকে নিয়ে চলে গিয়েছিলাম, সেই দুঃখ এখন পর্যন্ত আমার মনে হয় যে তোমাদেরকে ফেলে না গিয়ে যদি সেদিনকে, তাতে করে হয়তো কি হতো, তোমার সন্তানকেও মরতে হতো। আসলে কথা বলতে ইকবাল তাকে থামিয়ে দিল, বলল কি যে, আরে চুপ কর বেটা, যা হয়েছে হয়েছে। এখন বুড়ো হয়ে গিয়েছি, এখন আর ওইসব বিষয় নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তবে সায়রাকে খুব মিস করি রে। তাই বলে হানিফা বলল যে, হ্যাঁ অবশ্য, আচ্ছা ঠিক আছে, সেসব বিষয় বাদ দে, ইমোশনাল না হয়ে বল তোর কি অবস্থা। হানিফা তুই বলে ফেলে আবার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তুই বলতে অভ্যস্ত না তো। তখন ইকবাল বলল, হানিফা শোন, তুই আমার থেকে অনেক বড় এবং অনেক পুরাতন একজন জিন। আমাকে তুই মুই যা ইচ্ছা করে বলতে পারিস। আমি তো এই এলাকার মহারাজি, তাই না? কিন্তু তোর সামনে তো আমি বন্ধু। সেদিনকার কথা মনে আছে? তুই আমাকে গিয়ে বুঝিয়েছিলি যে আমাদের এই রাজ্য শাসন ভার গ্রহণ করতে। সেদিন থেকেই আমি তোর খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম এবং আলটিমেটলি তুই কিন্তু আমাকে এবং আমার সন্তানকে বাঁচিয়েছিস। হানিফা তখন বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক। গল্প করতে করতেই বেশ খানিক্ষণ পর একজন দূত সেখানে এসে উপস্থিত হলো। দূতটা একদম সাদা আলো হয়ে সেখানে এসে যখন মানুষের রূপে অবয়ব নিল, তখন ইকবাল বলল যে, কি অবস্থা বলো দূত? এটা হচ্ছে ইকবালের একদম খাস দূত, ইকবালের ডান হাত বলা যায়। মানে ইকবালের খুবই বিশ্বস্ত এবং সরাসরি তাকে রিপোর্ট করে এবং তাকে সমস্ত কিছু বলে। তখন দূত ইলফিল বলল কি যে, মহারাজ, আমাদের রাজ্যের কাছে ফট্টাস এসেছেন, কিছু বলতে নিশ্চয়ই। ইকবাল তখন বলল, আচ্ছা ঠিক আছে, ফট্টাসকে দ্রুত পাঠিয়ে দাও আর বলো যে ওর এর পরবর্তীতে আসতে কোনো পারমিশন লাগবে না, রক্ষীদেরকে বলে দাও। ফট্টাস আমাদের খুব বিশ্বস্ত একজন বন্ধু এবং আমাদের কোল্ডারের খুব কাছের একজন লোক, ওকে সরাসরি আমার দরবারে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ইলফিল তখন বলল, জি আচ্ছা মহারাজ। তাই বলে সে সেখান থেকে চলে গেল। বেশ খানিক্ষণ পর ফট্টাস সেখানে এসে উপস্থিত হলেন। ফট্টাসের বড় সেই পাখিটি বাইরে নামিয়ে রেখে এসেছে, কারণ সেটা নিয়ে মূল সদর দপ্তরে ঢোকার অনুমতি নেই, সেটা বাইরে রেখে এসেছে। তাকে সেখানে খাবার দিয়ে রেখে এসেছে। ফট্টাস এসে মহারাজকে বলল, আসসালামু আলাইকুম মহারাজ, আশা করি আপনি ভালো আছেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি। ফট্টাস কাছে এসে বলল যে, আচ্ছা ঠিক আছে, বসো। ইকবাল এই কথা বলল, বলতেই ফট্টাস তার পাশে বসলো। বসে বলল, কি ব্যাপার ফট্টাস, কেমন আছো তুমি? তোমার কথা মনে আছে আমার, তুমি প্রথম যুদ্ধে আমাকে খুব সাহায্য করেছিলে। আর ওই সময়টাতে আমি আসলে কোল্ডার এবং মেনাহাতের বিষয়টা জানতাম না, জানলে হয়তো। তখন ফট্টাস বলে উঠল, আপনি তো একাই 100, আমাদের কোল্ডার আর মেনাহাতিকে লাগে কি জন্য? তবে মহারাজ, আমি এখানে বিশেষ একটা কাজে এসেছি আর কিছু উপস্থাপন করতে এসেছি, যেগুলো সম্ভবত আপনি গ্রহণ করবেন কিনা জানি না, তবে এটা বলা আমার অবশ্যই কর্তব্য। সেটা হচ্ছে, আমি যে সংবাদ নিয়ে এসেছি, প্রথম সংবাদ হচ্ছে কোল্ডার আপনাকে তলব করেছে। দুঃখিত, মাফ করবেন, আসলে তলব বিষয়টা কেমন হয়ে যায়। আসলে মেনাহাতি তো অনেকদিন হয়েছে জেগেছে, তাকে ঘুম পাড়াতে হবে। সিংহাসনের অধিপতি ছাড়া তাকে কেউ ঘুম পাড়াতে পারে না এবং সমস্ত আনুষ্ঠানিকতা আপনাকে সম্পন্ন করতে হবে। এজন্য কোল্ডার আপনাকে যেতে বলেছেন। তখন ইকবাল বলল, আচ্ছা ঠিক আছে, সেটা করব, অবশ্যই করব। তবে তার আগে সমস্ত রাজ্যের এবং 7টা কিংডমের সমস্ত রাজাদেরকে এখানে একটা বৈঠকে বসতে হবে। আমি সকলের ওইখানে যাব,
আস্তে আস্তে যাব, আগে সবকিছু ঠিকঠাক হোক। সমস্ত কিছু তো একদম বিধ্বস্ত হয়ে আছে, তুমি তো জানোই ফট্টাস। আর হানিফা, তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা কি তুমি করেছো? হানিফা তখন বলল যে জি মহারাজ, আমি সেটা করার জন্য সমস্ত কিছু রেডি করছি। আমি দেখি ব্রাজিলের সমস্ত রাজ্যে গিয়ে সমস্ত কিছু করব, যেখানে যা আছে সমস্ত কিছু আমি দেখব। আর ওইখানে যত ইয়ে আছে আমাদের সেনারা সেখানে চলে গিয়েছে অলরেডি। আমি জাস্ট গিয়ে ভিজিট করব, আর কী কী করা লাগে সে সমস্ত বিষয় আমি দেখে নিব। আপনি সব বিষয় নিয়ে চিন্তা করবেন না। সমস্ত কিছু যখন হয়ে যায় আপনি দরকার হলে অডিটে আসেন। আমি সমস্ত কিছু অনেকটা দখলে নিয়ে নিয়েছি, আমাদের পুরো ব্রাজিলই দখলে চলে এসেছে প্রায়। আর এসব বিষয়ে আপনাকে ভাবতে হবে না। আর যেসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে তা হচ্ছে আমাদের আগামী সংস্কারের কী কী কাজ করা যায়, এই কাজগুলো নিয়ে ভাবতে হবে। মহারাজ ইকবাল তখন বললেন যে জি আচ্ছা ঠিক আছে ফট্টাস, তুমি তাহলে যাও। আমি 2-3 দিন পরে আমি চিঠি পাঠাবো, যে কবে আসছি সেটা নিয়ে আমি চিঠি পাঠাবো, এবং অবশ্যই তোমাদের রাজ্য আমি ভিজিট করব। আর সবথেকে বড় কথা হচ্ছে সকলকে নিয়ে বৈঠকে বসতে হবে, না হলে হয়তো চারিদিকের সংস্কার এবং উন্নয়নটা সম্ভব নয়। আর হানিফা বলো তো আমাদের আইল্যান্ডের কি অবস্থা? হানিফা তখন বলল যে মহারাজ আইল্যান্ডের সমস্ত জায়গায় সমস্ত কিছু ভালো চলছে, আমি সমস্ত কিছু দেখে এসেছি, আপনাকে এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, আমি সমস্ত কিছু দেখে নিব। তারপর ফট্টাস সালাম দিয়ে সেখান থেকে চলে গেল। ফট্টাসের কাজ এখানে সম্পূর্ণ। তবে ফট্টাস মনে মনে ভাবল যে আশেপাশের সমস্ত কিছু সে দেখে যাবে। ফট্টাস তার পাখিটা নিয়ে ওইখান থেকে বেরিয়ে গেল। ইকবাল হানিফাকে বলতে লাগলো, আমার ছেলেটা কোথায়? আর আমার পুত্রবধূ সে কোথায়? আমার ছেলেটা যে কি করছে না, ওকে যে কবে বললাম যে বিয়েটা করে ফেল, এখন পর্যন্ত বিয়ে করছে না ওরা। তখন হানিফা বলল কি যে আছে কোথায় একটা, থাক না, ওরা ঘুরছে ঘুরুক, দেখি বিয়েটা হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই, একটু অপেক্ষা করুন, সমস্ত কিছু ইয়ে করুক না। আর ইউসুফ সম্ভবত কোথাও একটা আছে, রাজ্যে নেই, সম্ভবত ঘুরে বেড়াচ্ছে। এসব বিষয় নিয়ে আপনি ভাববেন না, ওরা ওদের মতো ঘুরুক, ওদের মতো করে ছেড়ে দেন আপনি। তখন রাত নেমে এসেছে, চারিদিকে যেন জ্যোৎস্নায় আকাশটা ভেসে যাচ্ছে। মেঘের ভেতর থেকে আচমকা বেরিয়ে আসলো 2টা বিশাল আকৃতির ড্রাগন। ড্রাগনের পিঠে 2টো মানুষ বসে আছে, তবে তারা মানুষ নাকি জিন। একটু এগোতেই দেখা গেল এ আর কেউ না, ইউসুফ আর মায়া। দুজনে ওড়াউড়ি করছে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। পুরো বিশ্বই যেন এখন তাদের। ইউসুফের কারণেই এই পুরো বিশ্ব সম্ভবত পুনরায় আবার জাগ্রত হয়েছে। ইউসুফের বুকে তখনও এবা জলজল করছে, সমস্ত ক্ষমতার উৎস। ইউসুফ এটাকে তার নিজের যোগ্যতায় পেয়েছে, এবং এই পুরো কুলুস রাজ্যকে সে সম্পূর্ণভাবে আবার রক্ষা করেছে, পুরো মুসলিম জাহানকে সে রক্ষা করেছে। সেদিন যখন ইউসুফ সমস্ত রাজ্যকে একদম সমস্ত শয়তানদের হাত থেকে রক্ষা করল, এবং যুদ্ধ পরবর্তী সময়ে আকাশের অনেকটা উপরে উঠে গেল, সমস্ত সেনারা তাকে দেখে জয় জয়কার করতে লাগলো। আশেপাশের যত গ্রামবাসী আছে সমস্ত গ্রামবাসীর মুখে শুধুমাত্র একটা কথাই ছিল, ইউসুফ আর ইউসুফ, সঙ্গে ইকবাল আর ইকবাল। এই দুজন লোক এই পুরো বিশ্বকে বাঁচিয়েছে, পুরো মুসলিম জিন সাম্রাজ্যকে বাঁচিয়েছে। সেদিন ইউসুফ সকলকে দেখে তার নিজের মধ্যে তার নিজের অস্তিত্বকে খুঁজে পেয়েছিল, যে হ্যাঁ তার অস্তিত্বকে সে খুঁজে পেয়েছে, তার বাবার রক্ত সে পেয়েছে। সে একজন জিন মানব, সে অর্ধেক জিন এবং অর্ধেক মানব, এবং তার মধ্যে রয়েছে বিশেষ এক ক্ষমতা, এই পুরো বিশ্বকে শাসন করার ক্ষমতা। যুদ্ধ পরবর্তী সময়ে অনেক প্রশংসা কুড়িয়েছে সে, এবং একমাত্র তার কারণেই পুনরায় এই বিশাল শয়তান সাম্রাজ্যকে হারিয়ে তারা আবার পুনরায় নতুন এক বিশ্ব গঠনের জন্য চেষ্টা করেছিল, এবং সেটা সম্ভব হয়েছে। মায়া তখন বলতে লাগলো, কি ব্যাপার, আমার থেকে আগে যাচ্ছ যে তুমি? ইউসুফ তখন বলল, হ্যাঁ তুমি আমার থেকে আগে গিয়ে দেখাও। তারা দুজন আকাশে উঠছে, তাদের যেন আনন্দের সীমা নেই, কারণ তারা এখন সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র, এবং তারা দুজন এই রাজ্যের উত্তরাধিকারী। খানিকক্ষণ বাদে মায়া বেশ খানিকটা আগে এগিয়ে গেল। তার ড্রাগনটা বিশাল আকৃতির এক পাহাড়ের ওপরে গিয়ে ল্যান্ড করলো। পাহাড়ের ওপরটা বিশাল সুন্দর করে সাজানো, এটা ইউসুফ নিজেই সাজিয়েছে। ইউসুফ এখন যুবরাজ, সে যা ইচ্ছা তা করে বেড়াতে পারে, তবে রাজ্যের সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু তার উপর রয়েছে। সে এখন প্রেমে মত্ত তার মায়ের সঙ্গে। মায়া যখন সেখানে গিয়ে নামলো, ড্রাগনটার মুখে একটা খাবার দিতেই
ড্রাগনটা সেখান থেকে সেই খাবারটা হামলে খেতে নিচের দিকে নেমে গেল। আর মায়া সেখানে নেমে সেখানে হাঁটতে লাগলো। খানিকক্ষণ বাদে ইউসুফ ড্রাগন থেকে লাফ দিয়ে নিচে নামলো। তার ড্রাগনটা উড়ে তার মায়ার ড্রাগনের দিকে চলে গেল। ইউসুফ বেশ খানিকক্ষণ দৌড়ে মায়াকে ধরে ফেলল। ধরে তাকে পেছন থেকে ঝাপটে বলল কি যে, কোথায় যাবে বলো? আমাকে হারিয়ে দিয়েছো তাই না? এত সোজা আমাকে হারাতে? আমি তো তোমাকে হার জিততে দিয়েছি, সেজন্য। মায়া তখন বলল কি যে, হ্যাঁ হয়েছে, পারো না সেটা বলো। একথা বলতে বলতেই ইউসুফ মায়াকে ঘুরিয়ে তার দিকে শক্ত করে তার বুকের সঙ্গে চেপে ধরে একটা চুমু খেলো। বলল কি যে হ্যাঁ, হারলেও তুমি আমার, জিতলেও তুমি আমার, সমস্যা নেই। তোমাকে জিতিয়ে দিয়ে আমি নিজেই জিতে চাই, বুঝতে পেরেছ? মায়া তখন বলল কি যে, ওহ ছাড়ো তো, ভালো লাগছে না, সারাক্ষণ শুধু চুমু, তাই না? এত চুমু খেতে ভালো লাগে তোমার? ইউসুফ তখন বলল কি যে, হ্যাঁ আছেই তো আমার একমাত্র প্রিয়তমা প্রেমিকা, তারপর আর কিছুদিন পর আমরা বিয়ে করে ফেলবো। মায়া তখন বলল, আমি তো কবে থেকেই বলছি বিয়ে করার জন্য, বিয়েটাই তো করছো না। আলাদা থাকতে ভালো লাগে বলো? তুমি এক বিল্ডিংয়ে, আমি এক বিল্ডিংয়ে, আর কতদিন? চলো বিয়ে করে ফেলি, বাবাও তো বলছে বিয়ে করার জন্য, কিন্তু করছো না কেন বলো তো? ইউসুফ তখন বলল, সমস্ত কিছু ভাবতে হয়। যুদ্ধ পরবর্তী একটা সময়ে যদি আমরা বিয়ে করে ফেলি এবং সমস্ত রাজ্যকে যদি আগের মতো করে না সাজাতে পারি, বিয়ে করলে বদনাম হবে। তুমি তো বিষয়টা বুঝতে পারছো না। তবে আর কিছুদিনের মধ্যেই করে ফেলবো, এটা নিয়ে তুমি এতটা ভেবো না তো। চলো আমরা ওইখানে গিয়ে বসি। ইউসুফ এবং মায়া তখন পাশে থাকা একটা দোলনার উপর বসলো। মায়া এই জায়গাটা নিজের মতো করে সাজিয়েছে। রাজ্যের উত্তর সাইডের একটা জায়গা এবং পাহাড়ি অঞ্চল। এই জায়গাটা আনন্দনগর থেকে খুব বেশি দূরে না। ইউসুফ আনন্দনগরেও থাকে, আবার ওইখানেও থাকে। বেশিরভাগ সময় এখানেই থাকে, কারণ ইউসুফের মা তো এখানে থাকে। ইউসুফের পালিত মা ইউসুফকে ছোটবেলা থেকেই পেলেছে এবং পেলে বসে বড় করেছে। তারা তো এখানেই থাকবে। ইউসুফের পালিত বাবাও এখন এখানকার একজন বড় নেতা এবং সেনানায়ক হয়ে দাঁড়িয়েছে। এই আনন্দনগরে আগে তেমন জিনেরা থাকতো না, তবে আনন্দনগরের চারিদিকে গার্ড দেওয়ার জন্য এখন সবসময় জিনেরা থাকে এবং জিনেদের বসবাস এখানে। একমাত্র ইউসুফের জন্যই আনন্দনগর একটা সময় অন্যরকম ভাবে বাণিজ্যিক এবং সামাজিকভাবে উন্নত সাধন করেছিল। তারা সকলে ভেবেছিল যে ইউসুফকে তারা তাদের রাজ্যের অধিপতি বানাবে, মানে এর পরবর্তী হয়তো নেতা সেই হবে। কিন্তু তারা যখন জানতে পারল যে শুধুমাত্র আনন্দনগরের না, এই পুরো বিশ্ব মুসলিম জিন সাম্রাজ্যের সম্রাট হতে চলেছে আমাদের ইউসুফ, তখন তো গর্বে তাদের বুক ফুলে উঠল। তারা তো মানুষ জাতি, তারা তো জিন জাতি না। তবে তাদের আশেপাশে এখন জিনেদের অভাব নেই, সমস্ত জায়গায় যেন জিনেরাই বসবাস করে এবং এই গ্রাম আগের থেকে অনেকটা উন্নত হয়ে গেছে। আনন্দনগরের যেসব শত্রুরা ছিল তারা এখন তাদের দিকে ফিরেও তাকাতে সাহস পায় না, কারণ জানে যে আনন্দনগরের ক্ষমতা এখন অন্যরকম এবং আনন্দনগর সবসময় পৃথিবীর অন্যান্য জগৎ থেকে আলাদা রকমের ছিল এবং অন্য রকমের ছিল, যার কারণে এই আনন্দনগর এখন আরো অনেক উন্নত। বেশ খানিক্ষণ পর ইউসুফ বলে উঠল, চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে মায়ের হাতে রান্না খেয়ে আসি, অনেকদিন যাই না। মায়া তখন বললো কি যে, হ্যাঁ তুমি তো আমাকে সেখানে নিয়ে যাও তাই না? আজকে এদিকে এসেছি বলে নিয়ে যাচ্ছ। আমি কতবার বলেছি যে আমি মায়ের হাতে রান্না খেতে যাব, তা না তুমি আমাকে নিয়ে যাও না, চলো এখনই চলো। বেশ খানিক্ষণ পর ড্রাগন ডাক দিল, ওদেরকে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে উড়ে চলে আসলো। তারপর একটা ড্রাগনের উপর উঠলো আর বাকি একটা ড্রাগন পেছনে আসতে শুরু করলো। মায়া তখন ইউসুফের ড্রাগনের উপর উঠে বসে আছে, মানে সামনে, সে ওখান থেকে কোনোভাবে নামবেই না। বেশ খানিক্ষণ পর তারা আনন্দনগরে পৌঁছে গেল। আনন্দনগরে আসার পর তাকে দেখে তো ইউসুফের মা একদম খুশি এবং তার পুত্রবধূ এসেছে সেটা দেখেও খুশি। ইউসুফের মা অনেকদিন থেকেই ইউসুফকে মায়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সে ছোট থেকেই, মানে যখন থেকেই মায়াকে দেখেছে তখন থেকে তার পছন্দ হয়েছিল। তখন ইউসুফের মা বলল কি যে, আয়, এতদিন পর তোর আসার সময় হলো, তোরা কই থাকিস বলতো? ইউসুফ তখন বলল, মা তোমাকে ছাড়া আমি কোথাও থাকতে পারি বলো? আমি তো এখানেই ছিলাম, আশেপাশে ছিলাম। তখন ইউসুফের মা বলল, হ্যাঁ হয়েছে, এত সাফাই গাইতে হবে না, চল, আজকে তোর পছন্দের খাবার রান্না করেছিলাম, আমার কেন যেন মন বলছিল তুই আসবি, এই জন্যই আমি তোর পছন্দের খাবার রান্না করেছি। তখন ইউসুফের মায়ের কোলে সে মাথা রেখে শুলো। তারপর মায়া বলল কি যে হ্যাঁ, শুধু আপনার ছেলেকেই নেন, আমাকে নেবেন না। তারপর ইউসুফের মা বলল, আরে আসো, তোমরা দুজনেই তো আমার একমাত্র কলিজার টুকরা এবং আমাদের খুব আদরের। বেশ খানিক্ষণ পর তাদের দুজনকে ইউসুফের মা নিজের হাতে খাইয়ে দিল। ইউসুফ সেখানেই থাকবে আজকে।
ইউসুফের সেই পুরাতন ঘর আগের মতোই আছে। সে মাঝে মধ্যে এখানে এসে থাকে। ইউসুফ দোতলার ঘরে চলে গেল, আর মায়া তার মায়ের সঙ্গে, মানে তার শাশুড়ির সঙ্গে তার ঘরে চলে গেল। তাদের এখনো একত্রে এক রুমে থাকার পারমিশন নেই, তবে সেটা মাত্র আনুষ্ঠানিকতা মাত্র। ইউসুফ ওপরে গিয়ে নিজের কক্ষে গিয়ে বসে পড়ল। বেশ খানিক্ষণ পর মায়া আসলো। এসে তারা সেখানে গল্প করতে লাগলো। তার সেই পুরাতন ঠিকানা, এই জায়গায় প্রথম মায়াকে সে নিয়ে এসেছিল এবং মায়ের সঙ্গে তার সম্পর্কের সূচনা এইখান থেকেই। সেদিনকে সে মায়াকে উপর থেকে পড়তে দেখেছিল। সব মিলিয়ে সমস্ত প্রেমের সূচনা সম্ভবত এইখান থেকে শুরু হয়েছিল, আর জিন জগতে যাওয়ার সূচনাও এখান থেকেই। ব্রাজিলের দক্ষিণ অঞ্চল এখনো থমথম হয়ে আছে। ব্রাজিলের চারপাশে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা গোটা রাজ্য যেন ধ্বংসে পড়েছে। আশেপাশের যত শয়তান রাজ্য ছিল, যতগুলো কিংডম ছিল, সমস্ত জিনেরা এখান থেকে পালিয়েছে। তারা কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। যেসব জিনেরা ধরা পড়েছে তাদেরকে তো আইল্যান্ডের ওপরে নিয়ে তাদেরকে ট্রেন করা হচ্ছে, কিন্তু অসংখ্য জিনেরাই পালিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে তার জানা নেই। কিন্তু ইকবাল একটা বিষয় নিয়ে এখন পর্যন্ত শঙ্কিত। সেটা কখন তারা বের করতে পারবে কিনা জানি না, তবে সম্ভবত সেটা বের করা সম্ভব। আগে সমস্ত কিছু ঠিক করা হোক। চারিদিকটা যেন একদম থমথম হয়ে আছে। অন্যান্য যত রাজ্য এবং যেখানে ক্যান্টিলিয়া মূলত থাকতো, সেই রাজ্য এখন শুনশান অবস্থায় পড়ে আছে। চারিদিকটা যেন বিষণ্ণ এবং অন্যরকম। সমস্ত স্থান থমথমে। সমস্ত দেবদারু গাছ কেটে ফেলা হয়েছে। দেবদারু গাছের লিঙ্কগুলো একদম বন্ধ করে দেওয়া হয়েছে। আন্ডারগ্রাউন্ডে যত দর্পি মেশিনগুলো ছিল সব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানটা মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। নিচে কোনো আন্ডারগ্রাউন্ড টানেল থাকবে না। সমস্ত কিছুর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনদিন যেন কোনো শয়তান জিন এর ভেতর প্রবেশ না করতে পারে। আর স্লিপিং চেম্বারে যেসব জিনগুলোকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, সেসব স্লিপিং চেম্বারগুলো পার্মানেন্টলি সমস্ত সেনারা বন্ধ করে দিয়েছে। এখানে এখন পর্যন্ত হানিফা এসে পৌঁছায়নি। হানিফা এখানে আসবে সেটা সকলের জানা এবং সকলে এসে ভিজিট করবে। ইভেন স্বয়ং মহারাজ ইকবালও এখানে আসবেন। চারিদিকটা এক এক করে গোছানো হচ্ছে। রাত্রির অন্ধকারের সমস্ত জিন সেনারা সমস্ত জায়গায় তল্লাশি চালাচ্ছে। এখন যেন পুরো বিশ্বের উপর এবং যেসব জায়গায় ক্যান্টিলিয়ার পায়ের ছাপ ছিল, সে সমস্ত জায়গায় যেন এখন শুধুমাত্র মুসলিম জিনেদের পায়ের ছাপ রয়েছে এবং মুসলিম জিনেরা এই সমস্ত জায়গায় আধিপত্য এখন পর্যন্ত বিস্তার করে চলেছে। দক্ষিণ আমেরিকার একটি রাজ্য আলাস্কা। আলাস্কার মানুষে বসবাস করে এমন একটি গ্রামের মাঝখানে হঠাৎ করেই উপর থেকে ডানাওয়ালা একটা বিশাল আকৃতির ক্ষত নিয়ে মানুষ নেমে আসলো। সেখানকার গ্রামবাসী সেটাকে দেখে ভীষণ চমকে গেল, কারণ এরকম জিনিস তারা দেখেননি। আর এরকম জিনিস মানুষের জগতে কিভাবে আসবে? আলাস্কার এই জঙ্গলের পরে আর কোনো জঙ্গল নেই, মানে কোনো মানুষের বসবাস নেই, শুধুমাত্র প্রাণী এবং ঘন জঙ্গল। আলাস্কার এই জায়গাটায় কোনো মানুষ বসবাস করে না, এমনকি কোনো প্রাণী বা জিনেদের বসবাস নেই। একটা ডানা কাটা অবস্থায় মেফো এসে সেখানে উপস্থিত হয়েছে। গ্রামবাসীরা তাকে দেখে অবাক। তার পেছনে বিশাল আকৃতির দুটো ডানা রয়েছে। হাতের কিছু অংশ কেটে গিয়েছে। গা দিয়ে অনবরত রক্ত পড়ছে এবং রক্তের কালারও অন্যরকম। গ্রামবাসীরা তাকে দেখে চিৎকার দিয়ে সেখান থেকে সরে গেল, কারণ মানুষেরা এরকম ডানাওয়ালা মানুষ কখনো দেখেননি যে কিনা আকাশে ওড়ে এবং এক ডানা নিয়ে খুব কষ্ট করে সেখানে উড়ে এসেছে। এখানে কেন এসেছে সে? তার গায়ে কেনই বা রক্তাক্ত এরকম সবকিছু এবং সমস্ত কিছু এরকম ভাবে এখন পর্যন্ত রয়েছে কেন? রক্তগুলো শুকিয়ে গিয়েছে, ডানার একটা অংশ তখনও ক্ষত রয়েছে। মেফো মানুষগুলোকে দেখিয়ে সঙ্গে সঙ্গেই জঙ্গলের ভেতরে উড়ে গেল। এই জঙ্গলের ভেতরের একটা জায়গায় মেফো থাকে এবং সেখানে সে যুদ্ধ পরবর্তী সময় আহত হয়ে এখান থেকে ফিরে এসেছে। সম্ভবত কোনো একটা কিছুর সঙ্গে আঘাত লেগে তার হাতের বেশ কিছু অংশ কেটে গিয়েছে। ওই যে যেখানে ক্ষত হয়েছিল সেই ক্ষতটা আবার কাঁচা হয়ে গিয়েছে এবং একটা ডানা দিয়ে সে উড়ে বেড়ায়। তার সাথে সমস্ত যত কালো জিন এবং সব শক্তি ছিল, সমস্ত শক্তি সে হারিয়েছে। সে এখন এখানে নিরাপদে আছে, কারণ সে জানে সে যদি ব্রাজিলের ওই জঙ্গলে পুনরায় ফিরে যায় এবং সেখানে যদি কোনো জায়গায় থাকে তাহলে ইকবালের লোকজন তাকে ধরে ফেলবে। এবং ইকবাল খুব ভালোভাবে জানে যে সেই যুদ্ধ থেকে আর কেউ বেঁচে না ফিরলেও একমাত্র মেফো বেঁচে ফিরেছিল এবং মেফো বেশ খানিকটা আহত হয়ে ফিরেছিল। মেফোর হাতে এরকম ক্ষত দেখে গ্রামবাসীরা বেশ ভয় পেয়ে পালিয়েছে। মেফোর সঙ্গে সঙ্গেই ওইখান থেকে সরে আলাস্কার মিডল পয়েন্টে যে জঙ্গলটা আছে, সে জঙ্গলে বিশাল এক নদীর পাড়ে একটা বিশাল বড় ঘর, সেখানে সে থাকে। ঘরটা সে এখানে এসে নিজেই তৈরি করেছে। তার সঙ্গে এখন পর্যন্ত কালো জাদুর শক্তি আছে এবং
কালো জাদুর বেশ কয়েকটা জিন তার সঙ্গে আছে। সেই জিনদের সঙ্গে বেশ কয়েকদিন মিলে সে এখানে তৈরি করেছে বিশাল আকৃতির এক আন্ডারগ্রাউন্ড ঘর। সেই ঘরের ভিতরে এখন সে থাকে। এখন মানুষের দুনিয়ায় থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। সে এখানেই থাকবে এবং তার সুস্থ হতে আরও সময় লাগবে। সুস্থ না হয়ে সে এখান থেকে কোনোভাবেই জিন জগতে ফিরে যেতে পারবে না। সে যেখানে যাবে সেই টার্গেট তার আছে, তবে এখান থেকে তার বের হতে অবশ্যই আগে সুস্থ হওয়া লাগবে। নিজের ঘরে ফিরে সে বিশাল আকৃতির এক সুই নিল। সুই নিয়ে সে আবার তার হাতগুলো জোড়া লাগাতে শুরু করলো। তার কালো শক্তি এখন কাজ করছে না। কালো শক্তি দিয়ে তার ডানাগুলো নতুন করে আবার সে তৈরি করতে পারবে। তার বিশাল আকৃতির একটা ডানার কালো অংশ পড়ে গিয়েছে, আর হাতের কিছু অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কালো শক্তি দিয়ে তার এগুলো ঠিক করতে আগে হলে হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল, কিন্তু এখন তার কাছে সেরকম শক্তি নেই। সে এখন শক্তিহীন। তাকে যেভাবেই হোক আন্ডারগ্রাউন্ডে পৌঁছাতে হবে, সেই জায়গায় যেখানে গেলে সে তার সমস্ত শক্তি আবার ফিরে পাবে। সে শয়তানদের সঙ্গে যোগ দিতে পারবে। মিফো খুব জোরে চিৎকার দিয়ে উঠল, কারণ সে সমস্ত কিছু হারিয়েছে। সে চেয়েছিল পুরো বিশ্ব সাম্রাজ্য তার হাতে করতে, কিন্তু একমাত্র ইউসুফ আর ইকবালের কারণে সেটা সম্ভব হয়নি। সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। সে বিশাল জোরে একটা চিৎকার দিল এবং চারিদিকে যত পশু পাখি এবং জন্তু জানোয়ার ছিল সকলে যেন ওখান থেকে উড়ে পালিয়ে গেল। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 4 এর এপিসোড নাম্বার 1 এখানেই শেষ। এপিসোড নাম্বার 1 আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বারবার বলে নিচ্ছি যে আপনারা যদি এই ভিডিওর কমেন্ট সেকশনে 500 কমেন্ট না করেন তাহলে কিন্তু এপিসোড নাম্বার 2 আসবে না। সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তো সেহেতু এপিসোড নাম্বার 2 যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এখনই কমেন্ট করে ফেলুন। একটা জায়গায় 50টা কমেন্ট করুন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আমি চাই যে আপনারা বেশি বেশি করে ভিডিওতে এঙ্গেজমেন্ট দিবেন, বেশি বেশি করে ভিডিওতে রিচ দিবেন, তবেই মাত্র পরবর্তী এপিসোড আপনারা পেয়ে যাবেন। আশা করি সিজন 2 এর এপিসোডগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং এপিসোড নাম্বার 1 আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। যারা এখন পর্যন্ত সিজন 1 to 3 দেখেননি তারা অবশ্যই সিজন 1 to 3 অবশ্যই দেখে ফেলুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং গল্প পাঠে গল্প লেখক আমি নিজেই আরজে ইমরান, আপনাদের প্রিয় হোস্ট। আমার কণ্ঠে আপনাদের গল্পগুলো শুনতে কেমন লাগে এবং আমার গল্পগুলো আপনাদের কেমন লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একই সঙ্গে অনেকগুলো সিরিজ চালানো যায় না, যার কারণে জিনের দুনিয়া সিজন 4 চালাচ্ছি। আর আপনারা অনেকেই চেয়েছেন যে ভিক্ষুকের ছেলের সঙ্গে জিনের জগতের যে একটা রোমাঞ্চকর গল্প সেটা সিজন 2 আনার জন্য, সেটাও আনবো, সেটা পরবর্তীতে নিয়ে আসবো। একটা সিজনের পর একটা আসবে। তো আশা করি আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এবং আমি কিন্তু বলে নিচ্ছি যে সিজনগুলো যখন একটু একটু করে আপডেট হয়, এপিসোডগুলো যখন বাড়তে থাকে তখন কিন্তু ভিউগুলো কমতে থাকে এবং আপনাদের এঙ্গেজমেন্ট রিচও কমতে থাকে। এরকমটা হলে কিন্তু আমি সিজন মাঝখানে যে কোনো সময় বন্ধ করে দিতে বাধ্য হব। তো সেহেতু আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা আমাদেরকে সাপোর্ট করবেন। সেহেতু আপনাদের সাপোর্ট এবং সামাজিক কাজে এখন পর্যন্ত লেগে পড়ুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য মেগাবক্স প্রাইমকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, মেগাবক্সকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।